সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কথাশিল্পী অদিতি ফাল্গুনীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। আলিয়াস প্রসেসর লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী রাশেদুল হুদার চিত্রকলা প্রদর্শনী পোয়েট্রি অফ ডার্কনেস। প্রদর্শনী চলবে 7 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2017। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। এখন যদি আমি আপনাকে ওটিতে নিয়ে গিয়ে আপনার দুটো চোখ তুলে ফেলি, তাহলে কিন্তু সেটা কেউ জানতেও পারবে না। আমার ভয়টা কেউ না, একদম সত্যি কথা বলছি। বলবাই তো, চৌধুরী বাড়ির পোলা পটাইছো, এখন তো তোমার অনেক সাহস, আমারে পাত্তা দিবে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো তাহলে, না? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন ধারাবাহিক নাটক জল রং। আপনার মেয়ে সুস্থ। আপনার মেয়ে সুস্থ না, আপনাকে কতবার বোঝাবো আমি, সে অসুস্থ। সে একটা কমপ্লিকেটেড মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। প্রবলেম এখানে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2017। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কথাশিল্পী অদিতি ফাল্গুনী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। সারা বছর আমরা অমর একুশে গ্রন্থমেলার জন্য অপেক্ষা করে থাকি এবং এবছরও আজকে শেষের দিন আমরা চলে এসেছি অমর একুশে গ্রন্থমেলায়। তো সবকিছু মিলে কেমন ছিল এবারের বইমেলা? আমার তো মনে হয় যথেষ্ট প্রাণবন্ত ছিল, প্রচুর মানুষ এসেছে এবং অসম্ভব লোকসমাগম হয়েছে। প্রতি বছর যেমন 21 তারিখের পরে কিন্তু ভিড়টা কমে আসে, এবার আমরা দেখছি যে আরো বাড়ছে। তার মানে কিছু ক্রেতা কিন্তু বাড়ছে বইয়ের। আচ্ছা, তো যেটা বলছিলেন যে ক্রেতা বাড়ছে, দর্শকরাও তো থাকেন, পাঠকরাও আছেন, বই কেনার পরিমাণটা বা সেই আগ্রহটা তাদের মধ্যে কেমন দেখছেন? আমার মনে হয় যে বই কিনবার আগ্রহ আছে, তবে বইয়ের সামগ্রিক মান নিয়ে হয়তো আমাদের কথাবার্তা বা তর্ক বিতর্ক থাকতে পারে। আচ্ছা, তো এবারে আপনার বই মেলায় কি কি ধরনের বই এসেছে বা কয়টি বই এসেছে? আমার সব মিলিয়ে 3টি বই এসছে। একটি হলো ভয়েসেস ফ্রম চেরনোবিল, দ্য ওরাল হিস্ট্রি অফ আ নিউক্লিয়ার ডিজাস্টার। এটা 2015 সালে নোবেল পুরস্কার পেয়েছে। বিয়েলোরুশিয়ার সাংবাদিক এবং লেখক সভেতলানা আলেস্কেইভিচ উনি এটি লিখেছেন। তো ওই বইটি আমি অনুবাদ করেছি। আর গল্পগ্রন্থ এসছে কমলাক্ষের অকাল বোধন, আর রাশিয়ার বিপ্লবের কবি মায়াকোভস্কি, ওনার 2টো দীর্ঘ কবিতার অনুবাদ এবং ওনার জীবন সংক্ষিপ্ত জীবনী অনুবাদ এবং ওনার লেখা নিয়ে একটি মূল্যায়ন, এগুলো মিলিয়ে একটি ছোটখাটো পেপার ব্যাকের মতো বই এসছে। শিরদাঁড়া বাঁশির কবি মায়াকোভস্কি, সব মিলিয়ে 3টি।
আচ্ছা, বিষয়বস্তুর কথা তো আমরা শুনলাম বইয়ের, আমি একটু ডিটেলসে জানতে চাইবো কি ধরনের প্রেক্ষাপট এই বিষয়বস্তুগুলিকে কেন্দ্র করে উঠে এসেছে। প্রথমে ভয়েসেস ফ্রম চেরনোবিল বইটির কথা বলি। আমরা জানি যে সারা বিশ্বেই, এমনকি উন্নত বিশ্বেও, যে যারা পরমাণু বোমা উৎপাদন করতে পারে, যারা বিভিন্ন পারমাণবিক শক্তি কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যাদের আছে, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জাপান বা রাশিয়ার মতো দেশগুলো কিন্তু দুর্ঘটনার ঝুঁকিমুক্ত থাকে না। এবং সোভিয়েত রাশিয়াতে 1986 সালে চেরনোবিলের একটি বড় দুর্যোগ হয়েছিল, এবং সেই দুর্যোগের পরে একটি পারমাণবিক বজ্র যখন ছড়িয়ে পড়ে, নিউক্লিয়ার ওয়েস্ট যেটাকে বলে, তো তখন কিন্তু সেই বজ্র পরিষ্কারের জন্য রাষ্ট্র থেকে 8 লক্ষ যুবককে নিযুক্ত করা হয়, যাদের ভিতরে সরকারি হিসেব মতে 25,000 যুবক মারা গেছিলেন, এবং বেসরকারি হিসেবে ওদেরকে বলা হতো লিকুইডেটর্স, যাদেরকে পরিচ্ছন্নতার কাজে নিয়োগ করা হয়েছিল। এদের ভিতরে রকেট সায়েন্টিস্ট থেকে সাধারণ শ্রমিক সবাই ছিলেন। তো তাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের হিসাব মতে 1 লক্ষ যুবক মারা গেছিলেন। এবং তারপরে যে তার যে মানবিক নানা ক্ষতি, যে অসংখ্য বিধবা নারী, অনেক শিশু পিতৃহীন, এবং সেই নিউক্লিয়ার ডিজাস্টারের পরে বা পারমাণবিক দুর্যোগের পরে অসংখ্য শিশু তারা তেজস্ক্রিয়তার ক্যান্সারে আক্রান্ত, আশপাশে এলাকায় প্রচুর মানুষ তারা ক্যান্সারে আক্রান্ত, মারা যাচ্ছেন, বিকলাঙ্গ হয়ে যাচ্ছেন, পঙ্গু হয়ে যাচ্ছেন, মায়ের গর্ভস্থ যে সন্তানেরা তারা পরবর্তীতে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। এই বিষয়গুলো এই বইটাতে আছে। আর গল্পগ্রন্থ তো আমি সৃজনশীল লেখালেখি করি, আমার এই বইয়ে মোট 10টি গল্প আছে। তার ভেতরে বাগদা ফার্মের দ্বিজেন টুডুকে কেন্দ্র করেও যেমন গল্প আছে, সুন্দরবনের বাওয়ালিদের নিয়ে আছে, আবার হয়তো হোলি আর্টিজানের ঘটনাও কোনো কোনো গল্পে এসছে, আবার রামায়ণের কোনো চরিত্র তারও একটি নির্মাণ হয়তো আছে। এরকম নানা ধরনের বিষয় নিয়েই কাজ করেছি বা কাজ করবার চেষ্টা করেছি। আর মায়াকোভস্কি উনি বিপ্লবের কবি ছিলেন, সেই সাথে উনি উত্তাল প্রেমের কবিও ছিলেন, অনেকটা আমাদের নজরুলের মতো, কাজী নজরুল ইসলামের মতো প্রেম এবং বিদ্রোহের কবি। তো এখানে ওনার 2টো কবিতা, ব্যাকবোন ফ্লুট বা শিরদারাবাসী, এবং আরেকটি কবিতা আই লাভ বা আমি ভালোবাসি, এই 2টো দীর্ঘ কবিতার অনুবাদ, ওনার জীবনীর অনুবাদ। উনি এক বিবাহিতা নারীর প্রেমে পড়েছিলেন, এবং সেই যন্ত্রণা বা সেই জটিলতা থেকে উনি আত্মহত্যা করেন, এবং তার সেই সুইসাইড নোট, তার জীবনে নানা টানা পড়েন, এবং তার কবিতা নিয়ে মূল্যায়ন, এইসব মিলিয়ে আমার আরেকটি বই শিরদারাবাসী। এই 3টি বইয়ের বিষয় এবারের বই মেলাতে এসেছে। তো সেক্ষেত্রে পাঠকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? আমার যেটা মনে হয় যে পাঠকদের রেসপন্সের ক্ষেত্রে যেটা একটা ব্যাপার হচ্ছে কি, যে আসলে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে বইগুলো আমার একটু দেরিতে এসছে। পেশাগতভাবেও এই মুহূর্তে বাংলা একাডেমিতে অনুবাদ বিভাগে কাজ করছি, তো যে কোনো 9টা 5টা কাজে, যদিও বাংলা একাডেমিতে হয়তো সাহিত্য চর্চার সুযোগ অন্যান্য পেশার থেকে বেশি, কিন্তু তারপরেও প্রতিটা পেশাতেই কিছু প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। সেগুলো সেরে যখন আপনি লেখালেখি করতে যান, অনেক সময় একজন ফুল টাইম লেখকের সাথে কিন্তু আপনি, মানে একজন ফুল টাইম লেখক যিনি সার্বক্ষণিকভাবে লেখালেখিতে জড়িত, সেটা কিন্তু আপনি পারবেন না। তখন হয় কি, অনেক সময় হয়তো আপনি স্ক্রিপ্ট জমা দিতে দেরি হলো, এদিকে প্রকাশকদেরও হয়তো তখন নানা আরো অনেকগুলো বইয়ের কাজে তারা ব্যস্ত, হ্যাঁ, তখন তারা থাকছে, ভুল হচ্ছে, এরকম নানা, বা অনেক দেরিতে আসছে, তখন কিন্তু বিক্রির পরিমাণটা সঙ্গত কারণে একটু কমে যাচ্ছে। এসব মিলে একটু মনও খারাপ আছে আসলে। সাধারণত পাঠকরা কোন ধরনের বই বেশি পড়ে? আমার মনে হয় পাঠকেরা পড়েন সব থেকে বেশি উপন্যাস, এবং তরুণ বা যুব সমাজ যেহেতু একটি বড় অংশের ক্রেতাদের একটি বড় অংশ, তাদের অনেকেই একটু প্রেমের উপন্যাস বইগুলো পছন্দ করেন। তাই বলে যে সিরিয়াস বইয়ের পাঠক একদমই নেই তা না। একটা ব্যাপার লক্ষ্য করবেন যে আপনার যে কোনো গবেষণা, ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা গ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ, আত্মজীবনী অনুবাদ, এগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। এবং এই তো গতকালই আমার প্রকাশক আগামী এই 2টো বই এনেছে, 3টি বইয়ের ভেতরে, চেরনোবিলের বইটি এবং গল্পগ্রন্থ। তো সেখানে কিন্তু ওই স্টলের ছেলেরা বলছিল যে ভাষা আন্দোলনের ইতিহাস আহমেদ রফিকের লেখাটা শেষ হয়ে গেছে, হয়তো এবছরের বই না, আগের বছরের বই, কিন্তু শেষ তো হয়েছে, অত মোটা বই, অনেক দামি। তো কাজেই সিরিয়াস বইয়েরও পাঠক আছে, কবিতার পাঠক হয়তো তুলনামূলক কম, কিন্তু যারা কবিতা লেখেন বা কাব্যচর্চা করেন তারা কিন্তু কেনেন। কাজেই সব মিলিয়ে হতাশা লাগে মাঝে মাঝে, কিন্তু একদম খারাপও নয় পরিস্থিতি। তরুণদের মধ্যে আসলে কোন বইগুলো বা কোন ধরনের বইগুলো কেনার প্রতি আগ্রহটা বেশি লক্ষ্য করেন? একটা সময় হুমায়ুন আহমেদ ছিলেন, হুমায়ুন আহমেদের বই অনেক
কেনা হতো। গতকালও অন্য প্রকাশে আমাদের এক তরুণ লেখকের বই কিনতে গিয়ে আমি দেখছি যে সবাই হুমায়ুন আহমেদের শেষ বইগুলো খোঁজ করছেন। কিশোররা অনেকে জাফর ইকবালের বই পছন্দ করেন, অনেকে সায়েন্স ফিকশন পছন্দ করেন, এটা করেন। তারপরে বাচ্চাদের ভিতরে দেখা যায় যে শিশুতোষ নানা গ্রন্থ, ভূতের গল্প, ছড়ার বই, এগুলোর বিক্রি আছে। তবে আমাদের চেষ্টা করতে হবে যে পাঠককে যেন আরেকটু সিরিয়াস, আরেকটু অভিনিবেশ সম্পন্ন করে গড়ে তোলা যায়। আচ্ছা, তো আপনি পড়ার ক্ষেত্রে আসলে কোন, আপনি যখন পাঠক তখন আসলে কোন বইগুলোকে প্রাধান্য দেন বেশি, পড়া হয় কোন বইগুলো বেশি? আসলে একদিক থেকে আমি খুব ভাগ্যবান হয়তো এই কারণে যে আমার যে পরিবার ছিল, আমার পরিবারে অনেক ভাই বোনের পরিবার, আমি সবার ছোট ছিলাম এবং সব বড় ভাই বোনেরই খুব বই সংগ্রহ এবং পড়বার একটা বাতিক ছিল। এবং আমার পরিবারে আমি ছোটবেলা থেকেই রবীন্দ্র, বঙ্কিম, শরৎ, নজরুল রচনাবলী বা বাংলা ভাষার ধ্রুপদী যত গ্রন্থ, মানিক, বিভূতি, কমল কুমার, অমিয় ভূষণ, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস বা হাসান আজিজুল হক, 60-এর দশকে শওকত আলী, শওকত ওসমান, এগুলো যেমন পাচ্ছি, আবার আমি রুশ ভাষার প্রচুর গ্রন্থ বাংলা এবং ইংরেজিতে অনুবাদ, সেটা তলস্তয়, দস্তয়েভস্কি, চেখভ, শলকভ, এরকম মানে রুশ ভাষার, তারপর মিখাইল লেরমন্তভ, ফরাসি উপন্যাসের কিছু অনুবাদ বাংলা ইংরেজিতে, এডগার অ্যালান পোর বই, মানে আমার পরিবারই আসলে বিশাল লাইব্রেরি ছিল। বরিস পাস্তেরনাক, টমাস মান, সব কিছু আমি পেয়ে যাচ্ছি। আমি ইন্টার লাইফেই, আমি ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে আমি টমাস মান পড়ে ফেলছি, বরিস পাস্তেরনাক পড়ে ফেলছি। তো এইটার ফলে একটা পাঠরুচি এমন গড়ে উঠেছিল। এখন তো চাকরিতে ঢুকবার পরে কিন্তু আসলে স্টুডেন্ট লাইফের মতো অতটা পড়া হয় না, কিন্তু তারপরেও মানে হয়তো না পড়ে থাকবো, কিন্তু খুব হালকা বা লঘু কিছু পড়ি না। এই যে পাঠক সংখ্যা বাড়ছে, পূর্বের তুলনায় তো অবশ্যই অনেক বেড়েছে, এখন আপনি আরো বেশি পাঠক সংখ্যা বাড়ানোর জন্য লেখক বা প্রকাশক যারা আছে তাদেরকে যদি কিছু বলতে চান যে আসলে কি করা যেতে পারে? আমার মনে হয় প্রকাশকদের একটু সিরিয়াস হতে হবে এই জন্য যে আমাদের দেশে হয়তো প্রকাশনা শিল্পটা, প্রথম সমস্যা আমাদের শিক্ষার, আমাদের যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা খুবই নোট, গাইডবুক, কোচিং, প্রশ্ন ব্যাংক, নানা কিছু নির্ভর। ফলে মানে সত্যিকারে যে একজন শিক্ষিত মানুষ যিনি অনেক কিছু পড়বেন, তার ক্লাসের বইয়ের পাশাপাশি আমাদের দেশে হচ্ছে রেজাল্ট বা নম্বর, বা এখন যেটাকে বলি জিপিএ, আমাদের সময় ছিল ডিভিশন, লেটার, স্টার মার্কস, এখন হচ্ছে জিপিএ কত, স্কোর, এটাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আসলে একজন শিশু, একটি কিশোর, সে তার ভাষা জ্ঞান কতটা, সে তার নিজের মনের ভাবনা অন্তত তার মাতৃভাষাতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রাঞ্জলভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, কল্পনা শক্তি কতটা উপস্থাপনা করতে পারে, তার গণিত কতটা ভালো, যুক্তির বোধ কতটা ভালো, তার চারপাশের সমাজ পরিবেশ, দেশের সংস্কৃতি, ঐতিহ্য, সামগ্রিক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তার অনুধাবন, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ ক্ষমতা ভালো কিনা, এগুলো কিন্তু দেখা প্রয়োজন। কিন্তু আমাদের যেহেতু পুরোটাই মুখস্থ নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা, ফলে বাবা মাদেরও ফোকাসটা থাকে ওদিকে, ফলে আশপাশের যে নানা দিকে বই পড়ে যে নিজেকে একজন মানুষ হিসেবে প্রসারিত বিশ্ববিখ্যাত বা দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা, এটা আমাদের দেশে হয় না। ফলে ভালো বইয়ের ক্রেতা কি করে হবে? সবই তো মুখস্থ। আমরা তো আমাদের মেরুদণ্ডটাই আসলে ভেঙে বসে আছি। হ্যাঁ, এইটা সবার আগে ঠিক করলে, এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, তখন কিন্তু প্রকাশকরাও সিরিয়াস বইয়ে অর্থলগ্নি করবেন, আরও বই হবে, পাঠকও বেশি করে কিনবে। হয়তো একজন প্রকাশক খুব একটি সিরিয়াস বই করলেন, তারপরে সেটা বিক্রি হচ্ছে না, তিনিও হতাশ হয়ে গেলেন, সেটাও হবে না। সব দিক থেকেই আসলে এগিয়ে আসতে হবে, যেরকম লেখক সেরকম পাঠক। আচ্ছা, সাহিত্য চর্চাকে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি পেশা হিসেবে কেউ বেছে নিতে চায়, সেক্ষেত্রে আসলে বর্তমানে যারা কিশোর বা কিশোরী, তাদের আসলে করণীয়টা কি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই প্রসঙ্গে ছিলাম। না, আসলে কি ফুল টাইম রাইটার হওয়াটা একটু কঠিন হচ্ছে। আমি এই প্রসঙ্গে মানে এক খুব ওপার বাংলার এক খুব বড় লেখকের একটা বক্তব্য, আনঅফিসিয়াল বক্তব্য, সেটা উদ্ধৃত করতে চাই। উনি দেবেশ রায়, আসলে উনি একবার একটা আড্ডায় বলেছিলেন যে দেখো, যদি সত্যি সত্যি বড় লেখক হতে চাও, তাহলে তোমার যৌথ পরিবার, বাবা মা, ভাই বোন, হ্যাঁ, এদের উপরে, এদের ঘাড়ে চেপে হোক, বা তুমি যদি পুরুষ লেখক হও, তোমার ওয়াইফ যদি ভালো জব করে তো তার ঘাড়ে চেপে হোক, বা তুমি যদি নারী লেখক হও, তুমি একটা টাকাওয়ালা কোনো কাউকে বিয়ে করে, সে যদি তোমার সাহিত্য চর্চায় আগ্রহী হয়, তার ঘাড়ে চেপে হোক, খাও এবং লেখো, কাজ করো। আমরা জানি যে তুরস্কের লেখক ওরহান পামুক, নোবেল বিজয়ী, উনি ওনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেল, উনি চাকরি করেছেন জীবনে সব মিলিয়ে 1 বা 2 বছর। তো ওনার পরিবার তুরস্কের একটি বিত্তশালী পরিবার, আমাদের মতোই এই প্রাচ্য দেশীয় সমাজ কাঠামো, যৌথ পরিবার অনেক বড়। তিনি দেখলেন যে ওনার
চাচা চাচি, নানা নানি, ফুপা ফুপু, মামা মামি, বাবা মা সবাই মিলে এত বড় সংসার, এবং সেখানে যে মানে 3 বেলা উনি টুক করে যে খেয়ে যাবেন, কেউ টেরটাও পাবে না, আর উনি লিখে গেলেন সারা জীবনে। তো এখনো কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের সময়ে এখন মানে এখনো বাংলাদেশে আসলে ফুল টাইম আপনি যদি খুব বিত্তশালী পরিবারে না হন, ফুল টাইম রাইটার হওয়াটা একটু কঠিন। তারপরেও আমি অনেক রিস্ক নিয়েছি জীবনে। আমি বিভিন্ন সময় হয়তো চাকরি ছেড়েছি, মাঝে মাঝে পেশা বদল করেছি, সেটাও কিন্তু আমার পরিবারের কিছুটা স্ট্রেংথ ছিল বলে আমি সেটা পেয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি তো সারা জীবন এটা করতে পারেন না। মানে আমাদের মতো দেশে আসলে আপনার ঢাকা শহরে বের হলে নৈমিত্তিক হাত খরচটি আপনি জানেন যে ঠিক আছে আপনি কাউকে প্রোভাইড করছেন না, আপনার নিজের চলাফেরারই একটা খরচ আছে, সেটুকু তো অন্তত। তো সেটা এখনো আমাদের দেশে লেখালেখি থেকে, সিরিয়াস লেখালেখি থেকে হওয়াটা খুব কঠিন। তো এবারের বইমেলা তো শেষ হয়ে গেল, এখন কি লেখালেখি করছেন? সামনে আমরা কি বই পাবো? আমি ভাবছি আমি 2014-তে ইত্তেফাকে একটি উপন্যাস লিখেছিলাম ঈদ সংখ্যায়, ওটা আমি শেষ করিনি। ওটা আমি ভাবছি, আমি উপন্যাস এত দিনেও লিখিনি বড় উপন্যাস যে অর্থে, কারণ উপন্যাস নিয়ে আমার একটু খুঁতখুঁতি আছে। ওই যে 100 পাতার একটা উপন্যাস, ওটা আসলে একটা বড় গল্প বেসিক্যালি। আমার 66 পাতারও বড় গল্প আছে, সেটাকে চাইলে আমি উপন্যাস বলে আনতে পারতাম, আমি সেটা করিনি। তো আমি ক্লাসিক্যাল রাশিয়ান লিটারেচার পড়ে মানুষ, তো আমার মনে হয় যে একটা উপন্যাস 300 পাতা হবে না, তাহলে কি মানে একটি বড় ক্যানভাস উপন্যাস আমি এবছর শেষ করতে পারি। আর হয়তো কোনো সিরিয়াস অনুবাদ কাজ আমি দেখি। মিশেল ফুকোর একটি বই আমার 150 পাতা করা আছে 7-8 বছর আগে, তখন কয়েক মাস আমি বেকার ছিলাম, তারপরে আবার চাকরিতে ঢুকে আর করা হয়নি। ওটা যদি আমি এবার শেষ করতে পারি, অথবা অন্য কোনো বই যদি অনুবাদ করি, আপাতত এই দুটোই লক্ষ্য। অবশ্যই আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো আমরা বইগুলো হাতে পাবো। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যায় আসার জন্য, অনেক ভালো থাকবেন। আগামী বসন্তে আবার দেখা হবে সবার সাথে, এবং আরও বেশি আরও ভালো ভালো বই নিয়ে লেখক পাঠক সংযোগ হবে এনটিভির সাথে এবং বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণে। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।